প্রিয় পরীক্ষার্থী, এডুকেটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ এডুকেশন সাবজেক্টের নতুন এবং একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ব্যক্তিসত্তা বা ব্যক্তিত্ব পরিমাপক যে বিভিন্ন কৌশল বা অভিজ্ঞতাগুলো নিয়ে আমরা কন্টিনিউ ভিডিও বানাচ্ছি, এমসিকিউ প্রশ্ন উত্তরে তার ভিডিও তৈরি করছি, তোমরা অনেকে দেখছো। আজকে সেই রকমই অর্থাৎ ব্যক্তিত্ব পরিমাপের প্রজেক্টিভ যে টেস্টগুলো রয়েছে সেই প্রজেক্টিভ টেস্টগুলোর মধ্যে একটি অন্যতম একটি টেস্ট সেই রর্সা ইং ব্লক অভিক্ষা। এই অভিক্ষা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই অভিক্ষাটি আমাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাতে এখান থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তো সেই উদ্দেশ্য মাথায় নিয়েই আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওটি অর্থাৎ রর্সা ইং ব্লট অভিক্ষা এটি আমরা বিষয়বস্তু ভালো করে জানব। যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো কি রয়েছে, বলছে রর্সা ইন ব্লট অভিক্ষা হলো এক ধরনের প্রজেক্টিভ পার্সোনালিটি টেস্ট, যেখানে মানসিক উদ্দীপক হিসেবে কালির ছাপ বিমূর্ত নকশা ব্যবহার করে পরীক্ষার্থীর অবচেতন ব্যক্তিসত্তা, যেটাকে আনকনসিয়াস পার্সোনালিটি স্ট্রাকচার বলছি, অনুধাবনের চেষ্টা করা হয়। অভিক্ষাটি প্রথম তৈরি করেছেন সুইস মনোবিদ হারমান রর্সা 1921 সালে। তিনি মনে করতেন একজন ব্যক্তি কিভাবে বিমূর্ত বা অসংজ্ঞায়িত নকশাগুলোকে অর্থকে প্রদান করছে এবং তার মধ্যে তার ভাবনা, অনুভব, মানসিক দ্বন্দ্ব এবং ব্যক্তিত্ব কাঠামোর একটা প্রতিফলন ঘটছে। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি তাহলে বিষয়বস্তুটা এভাবে দাঁড়াচ্ছে যে কোনো একজন ব্যক্তি তার অবচেতন মনে যে ব্যক্তিসত্তা, সেই ব্যক্তিসত্তাকে কিন্তু আমরা সবসময় অনুধাবন করতে পারি না। তাহলে এমন এক ধরনের অভিক্ষা, যে অভিক্ষাতে আমরা কি করছি অর্থাৎ রর্সা তিনি কি করলেন, এই ধরনের একটি প্রজেক্টিভ টেস্ট তিনি তৈরি করলেন, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি একজন ব্যক্তি কিভাবে বিমূর্ত বা অসংজ্ঞায়িতভাবে সে কোনো কিছু বিষয়কে পরিধাবন করছে বা সেগুলোকে সে বুঝতে পারছে এবং তার মাধ্যমে তার যে ভাবনা, তার অনুভূতি, তার মানসিক সমস্যা বা দ্বন্দ্ব বা তার ব্যক্তিত্বের যে কাঠামো বা কোন ভিত্তিতে বা কোন বিষয়ের উপর তার ব্যক্তিত্ব দাঁড়িয়ে রয়েছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু তার প্রতিফলন ঘটে। তো এই অভিক্ষার গঠন কি না, বলছি উপাদানসমূহ। এখানে মোট 10টি কার্ড থাকে, প্রতিটিতেই বিভিন্ন রকম কালির ছোপ ছাপ বা ছাপা বিভিন্ন ধরনের বিমূর্ত নকশা আঁকা থাকে। 5টি সাদা কালো নকশা, 2টি সাদা কালো লাল রঙের আর 3টি বহু রঙের। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এরকম ধরনের অনেকগুলো নকশা থাকছে, যেখানে 5টি সাদা কালো, 2টি সাদা কালো লাল আর 3টি বহু রঙের নকশা রয়েছে। কার্ডগুলি মোটামুটি তার একটা পরিমাপ দেখা যাচ্ছে যে 9x6.5 এই যে তার একটা ইঞ্চি আকারের হয়ে থাকে। এবার আমরা দেখব এই পরীক্ষার প্রস্তুতি কিভাবে হয় সেই বিষয়টা আমরা একটু দেখব। বলছে একটি কাগজে কালির ছাপ ফেলা হয়, তারপর তাকে ভাঁজ করা হয়। ভাঁজ করলে উভয় দিকে একরকম বিমূর্ত নকশা সৃষ্টি হয়। এটি ব্যবহার করা হয় একটি ইং ব্লট নকশা হিসেবে। এখানে হারমান রর্সা কী করেছেন, শতাধিক কালির ছাপ নিয়ে তিনি গবেষণা করেছেন। অবশেষে তিনি ব্যক্তিত্ব পরিমাপের জন্য 10টি কালির ছাপকে তিনি নির্বাচন করেছেন। এরপর বলছে এই অভিক্ষার্থীকে কতগুলো কালির ছাপ দেখানো হয় এবং এগুলো দেখে তার কী মনে হচ্ছে তা অভিক্ষার্থী জানাতে বলা হয়। রর্সার মতে ব্যক্তির সমগ্র ব্যক্তিত্ব প্রকাশিত হয় প্রতিটি আচরণের মাধ্যমে। তিনি উদ্দীপক হিসেবে কালির ছাপগুলিকে ব্যবহার করেছেন। আর কি বলছে, এই অভিনব যে কালির ছাপগুলি দেখে প্রতিক্রিয়া জানাবার সময় ব্যক্তিত্ব অর্থাৎ তার সুপ্ত সংলক্ষণগুলি সহজেই প্রকাশিত হয়। কোনো কাগজের মধ্যবর্তী স্থানে কিছুটা কালি ফেলে কাগজকে নানারকমভাবে ভাঁজ করা হয়। ফলস্বরূপ কী হয়, কালি ছাপের যে চিত্র তৈরি করে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু আমাদের অভিক্ষার ক্ষেত্রে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই অভিক্ষা শৈশব থেকে বয়স্তর পর্যন্ত অর্থাৎ বয়স্ক মানুষদের পর্যন্ত ক্ষেত্রে আমরা কিন্তু এই অভিক্ষাকে প্রয়োগ করতে বা ব্যবহার করতে পারি। এবারে এই অভিক্ষা পরিচালনার কতগুলো পদ্ধতি রয়েছে সেগুলো আমরা দেখব। বলছে উত্তর সংগ্রহ পর্ব কি না, পরীক্ষার্থীকে একটি করে কার্ড দেখানো হয় এবং তাকে প্রশ্ন করা হয় এটা দেখে তোমার কি মনে হয় বা তুমি কি ভাবছো। সে যা ভাবছে তাই বলবে, যেমন মুখ, পশু, প্রজাপতি, ভূত ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো কিন্তু এর মধ্যে গুরুত্বপূর্ণ রয়েছে। আবার তাকে কি কেমনভাবে না জিজ্ঞাসা করা হচ্ছে যে তার কোনো অংশে কিভাবে তার মধ্যে এই বিষয়টি কতটা ছাপ ফেলতে পেরেছে বা তার কোন অংশ দেখে তার এমন ধরনের বিষয়গুলো মনে এসছে, সেই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসা করা হয় কোন অংশটিকে দেখে তার এমন মনে হলো। এবার ধাপ 2 অর্থাৎ স্টেপ 2তে আমরা কি দেখতে পাচ্ছি, জবাব বিশ্লেষণ পর্ব, যেটাকে আমরা পরীক্ষক পরবর্তীতে পরীক্ষা দেন। কেমনভাবে, কোথায় দেখেছিলে, কিভাবে এমনটি মনে হয়েছিল, এর মধ্যে কি দেখতে পেলে। জবাব এবং প্রতিক্রিয়া পরীক্ষক কী করেন, হুবহু নোট করেন। অর্থাৎ এই যে পর্বে পরীক্ষার্থী কি বিষয় বলছে এবং পরীক্ষক তার সামনে কোন কোন প্রশ্ন রাখছেন সেই সমস্ত বিষয়গুলো অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু বিষয় এখানে কিন্তু নোট করা হয়। এরপরে অভিক্ষার ব্যাখ্যা পদ্ধতি দেখো। এই যে অভিক্ষা অর্থাৎ রর্সার যে ইং
ব্লট যে অভিক্ষা এ কীভাবে ব্যাখ্যা করা হয় সেই বিষয়টি এবার একটু দেখো। গুরুত্বপূর্ণ একটি পদ্ধতির মধ্যে কী কী রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এক্সনারের কম্প্রিহেনসিভ সিস্টেম বা আধুনিক এবং সবচেয়ে প্রচলিত পদ্ধতি। দেখো একটি বিষয় আমি তোমাদেরকে বলি, এই যে অভিক্ষাগুলো বা পদ্ধতিগুলো রয়েছে এই পদ্ধতিগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই পদ্ধতি সম্পর্কে বিস্তারিতভাবে আমি তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে এলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি শুধু সামান্য কিছু কয়েকটি বিষয়গুলো এখানের মধ্যে উল্লেখ করছি। তোমরা চাইলে পরবর্তী কোনো অংশে বা এই সমস্ত টপিকগুলো কমপ্লিট হলে পরবর্তীকালে যদি তোমরা আমাকে বলো তাহলে এর উপরে বা এই অভিক্ষা পদ্ধতির কীভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার উপর আমি একটা বিস্তারিত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। প্রথমে আমরা বিষয়গুলো একটু বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথমে কি রয়েছে বলছে এক্সনার কম্প্রিহেনসিভ সিস্টেম, যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আমাদের কেমনভাবে কাজ করছে না। প্রথমে আমরা বলছি এটা আধুনিক এবং সবচেয়ে প্রচলিত পদ্ধতি। তাহলে এই যে এক্সনারের যে পদ্ধতিটি এটি 1974 কিন্তু এই সিস্টেম বা পদ্ধতিটি তৈরি হয়েছিল। এই পদ্ধতিতে কি করা হয় না, রর্সা যে অভিক্ষা যে বিভিন্ন প্রচলিত পদ্ধতিকে একত্র করে তিনি কি করলেন একটি মান্য বিজ্ঞানভিত্তিক এবং পরিমাপযোগ্য একটা পদ্ধতি নির্মাণ করলেন। এই পদ্ধতির সাহায্যে কি করা হয় না কোনো পরিমাণগত বিশ্লেষণ বা গুণগত বিশ্লেষণ করা সম্ভব হয়। শুধু তাই নয়, এই পদ্ধতির সাহায্যে কোনো ক্ষেত্রে কোন অংশে দেখে শিক্ষার্থী বা অভিক্ষার্থী প্রতিক্রিয়া দিয়েছে বা তার রং আকার ছায়া গতি কেমন রয়েছে বা কন্টেন্টের ক্ষেত্রে মানুষ পশু যৌন প্রতীক ইত্যাদি বিষয়ে তার কী মতামত রয়েছে বা ফর্ম কোয়ালিটিতে বাস্তবের সঙ্গে তার মিল রয়েছে কিনা, তার মধ্যে উদ্বেগ কীভাবে কাজ করছে, দ্বন্দ্ব বিভ্রম ইত্যাদি যে সূচক বা যে মানদণ্ডগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে। এটা মানসিক রোগ নির্ণয় বা চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রেও কিন্তু এই পদ্ধতি এক্সনারের কম্প্রিহেনসিভ সিস্টেম কাজে লাগানো হয়ে থাকে। এরপরে আমাদের এখানে কি রয়েছে বলছে বেক স্কোরিং পদ্ধতি। এই যে একটি রয়েছে এই পদ্ধতি অর্থাৎ বেক স্যামুয়েল তিনি কিন্তু এই পদ্ধতির অর্থাৎ মার্কিন একজন মনোবিদ, তিনি এই পদ্ধতিকে তিনি আবিষ্কার করেছিলেন বা এই পদ্ধতি তিনি ব্যবহার করেছিলেন। এই পদ্ধতির মাধ্যমে আমরা কি দেখতে পারি না একটা যে বিভিন্ন যে প্রতিক্রিয়া অর্থাৎ শিশু যে বিভিন্ন ধরনের যে প্রতিক্রিয়া করলো সেই প্রতিক্রিয়াগুলোকে কি করা হয় একটি শ্রেণীবদ্ধ করা হয়। এই শ্রেণীবদ্ধ করে তাকে কিভাবে তার বিষয়গুলোকে বা প্রতিক্রিয়াগুলোকে শ্রেণীবদ্ধ করার পর সেখানে বিশ্লেষণ করা হয়, তার দুর্বলতা কোথায় পরিমাপযোগ্যতা অনুযায়ী তাকে কোন মানদণ্ড অনুযায়ী তাকে সেই বিষয়গুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। শুধু তাই নয়, তার যে প্রতিক্রিয়া যে ধরনগুলো কি সেগুলোও কিন্তু যাচাই করা হয়ে থাকে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি বলছে পিওটস্কি স্কোরিং সিস্টেম। এইটা স্কোরিংটা উঠে নিয়ে এটা স্কোরিং সিস্টেম। তাহলে দেখো পিওটস্কি যে পদ্ধতি ইনিও কিন্তু একজন মার্কিন এবং মনোবিজ্ঞানী পুলিশ মনোবিজ্ঞানী। তিনি কিন্তু কি করেছিলেন তিনি এই রর্সার অভিক্ষাকে তিনি ব্যবহার করতেন ক্লিনিক্যাল পার্সোনালিটি ডায়াগনোসিস হিসাবে। ফলস্বরূপ কি হয়েছে এই পদ্ধতির মাধ্যমে কি করা হয় না শিশুর মধ্যে যে অসঙ্গতি বিভিন্ন ধরনের বা বিকৃতি রয়েছে বা বিশ্লেষণ করতে সাহায্য করে বা তার মধ্যে যে ভ্রান্তি যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই অভিক্ষার সাহায্যে বা এই পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা শিশুর মধ্যে যে এই যে মুখ্য যে বিষয়গুলো সেগুলোকে আমরা নির্ণয় করতে পারি এবং সেই অনুসারে সেই ব্যক্তির সত্তা সম্পর্কে আমরা কিছু বৈশিষ্ট্য বা কিছু মন্তব্য আমরা তৈরি করতে পারি। তো এই যে বিষয়গুলো এই পদ্ধতিও কাজে লাগানো হয়। এরপরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে র্যাপাপোর্ট শেফার মেথড। অর্থাৎ কি না এই যে র্যাপাপোর্ট শেফার পদ্ধতি এই পদ্ধতিতেও কিন্তু অর্থাৎ ডেভিড র্যাপাপোর্ট এবং রয় শেফার এই দুজন মার্কিন সাইকোলজিস্ট এরা কিন্তু এই অভিক্ষা বা পদ্ধতি তৈরি করেছিলেন। এই পদ্ধতি আমাদের কি কাজে লাগে না রর্সার যে পদ্ধতি সেই পদ্ধতিকে সাইকো অ্যানালাইটিক ব্যাখ্যার উপর দাঁড়িয়ে রয়েছে। ফলে এই প্রতিক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীরা বা অভিক্ষার্থী যে প্রতিক্রিয়া দিচ্ছে সেই প্রতিক্রিয়ার মাধ্যমে তাদের মধ্যে যে কি ইগো কীভাবে কাজ করছে বা তারা ডিফেন্সিভ মেকানিজমকে কীভাবে কাজে লাগাচ্ছে, তাদের মেন্টাল কি বলা যেতে পারে ডিপ্রেশন কিভাবে তাদের মনের মধ্যে তার প্রভাব বিস্তার করছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু এখানে বিশ্লেষণ করা হয়ে থাকে। অর্থাৎ তাদের বাস্তবতা কেমন, তাদের নিজেদেরকে কীভাবে তারা কন্ট্রোল করছে, তারা কোনো কিছু বিষয়কে ইনসাইটফুল হিসেবে কীভাবে তারা দেখতে পাচ্ছে, অন্তর্দৃষ্টিকে কীভাবে কাজে লাগাচ্ছে ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমরা এই পদ্ধতির সাহায্যে মেজারমেন্ট করতে পারি। তাহলে দেখো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। আমি তোমাদের সামনে কেবলমাত্র কিছু বিষয়গুলোকে উপস্থাপন করলাম। পরবর্তীকালে যদি সময় থাকে আমি এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। তাহলে কি বলা হয়েছে প্রতিটি পদ্ধতিতে প্রতিক্রিয়াগুলি একটি নির্দিষ্ট স্কোরিং পদ্ধতিতে রূপান্তর করে মনস্তাত্ত্বিক মূল্যায়ন করা হয়ে থাকে। তাহলে আমরা কী বলছি প্রতিটি পদ্ধতিতে প্রতিক্রিয়াগুলিকে একটি নির্দিষ্ট স্কোরিং পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে, তারপরে সেটাকে আমরা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস করছি। এরপরে আমরা বাকি অংশ দেখব। দেখো বাকি অংশ এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি বলছে প্রতিক্রিয়া বিশ্লেষণের প্রধান মানদণ্ডগুলো কী কী রয়েছে লোকেশন, ডিটারমিনেন্ট, কন্টেন্ট, ফর্ম কোয়ালিটি, পপুলারিটি আর একটি রয়েছে অরিজিনালিটি। তো এই বিষয়গুলো কেমন রয়েছে বলছে
লোকেশন কি, কার্ডের কোন অংশে সে রূপ দেখেছে, সম্পূর্ণ নকশা, আংশিক, ছোট, প্রান্ত ইত্যাদি। তাহলে কোন অংশ দেখে তার এমন প্রতিক্রিয়া, সেই বিষয়টি কিন্তু এখানে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এরপরে কি বলছে, ডিটারমিনেন্টস, তার মানে উদ্দীপক বৈশিষ্ট্য, অর্থাৎ নকশার কোন বৈশিষ্ট্য থেকে সে রূপ চিনতে পেরেছে, যে আকার, ছায়া, গতি, রং ইত্যাদি বিষয়গুলো। কন্টেন্ট, বিষয়বস্তু, অর্থাৎ সে কী দেখছে, সে কী ধরনের বিষয়কে দেখছে, মানুষ, পশু, জ্যামিতিক রূপ, যৌন প্রতীক ইত্যাদি ইত্যাদি। এবার ফর্ম কোয়ালিটি, এখানে রূপগত, অর্থাৎ সে যা বলছে তা কি নকশার সঙ্গে কোনো বাস্তবিক সামঞ্জস্য রাখে, এই বিষয়টিও কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর কি রয়েছে, জনপ্রিয়তা বা পপুলারিটি, কতজন সাধারণ মানুষ এই একই নকশা দেখে প্রতিক্রিয়া দেখে সাধারণ প্রতিক্রিয়া দিচ্ছে বা উত্তর দিচ্ছে, সেই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ। আর অরিজিনালিটি কি, উত্তরটি কতটা ব্যতিক্রমধর্মী বা অপ্রচলিত, সেই বিষয়টিও কিন্তু এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। তাহলে দেখো, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের অভিক্ষার ক্ষেত্রে একজন অভিক্ষককে একটা বা একজন পরীক্ষার্থীর বা অভিক্ষার্থীর সঠিক মূল্যায়ন করতে, তার ব্যক্তিসত্তার সংলক্ষণগুলি বুঝতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই এগুলোকে যখন কোনো পরীক্ষক তিনি পরীক্ষা এই পদ্ধতি প্রয়োগ করবেন, তাকে কিন্তু অনেক সচেতনভাবে এই পরীক্ষা পদ্ধতি তাকে অ্যাপ্লাই করতে হবে। না হলে কিন্তু তিনি যে উদ্দেশ্য নিয়ে এই পরীক্ষা তৈরি করছেন বা স্টুডেন্টদের উপর তিনি প্রয়োগ করছেন, সেই উদ্দেশ্যে কিন্তু সফল কোনোভাবেই হবে না। এরপরে আমরা দেখো, বলছে রসার অভিক্ষার ভিত্তিতে বিশ্লেষণযোগ্য কিছু বিষয়সমূহ। কী কী বিষয় রয়েছে দেখো, অবচেতন, মানসিক দ্বন্দ্ব, আর কি রয়েছে, আত্মছবি, মানসিক সংগঠন, বুদ্ধিবৃত্তিক শৈলী, আবেগীয় ভারসাম্য, বাস্তববোধ, যুক্তিনিষ্ঠতা, সামাজিক সম্পর্কের ধরন। অর্থাৎ এতগুলো বিষয় কিন্তু এখানে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কি, মনোচিকিৎসায় রোগ নির্ণয় বলছে, এখানে কি কি, সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন, পার্সোনালিটি ডিসঅর্ডার ইত্যাদির ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু সাহায্য করছে। অর্থাৎ এই যে অভিক্ষা, এই অভিক্ষার মধ্যে কি কি বিষয়গুলো কোন কোন ক্ষেত্রে কেমন কেমনভাবে প্রভাব বিস্তার করছে, সেটা আমরা দেখলাম। এবার আমরা একটা সামারি করে দেখে নেব যে এই অভিক্ষার গুরুত্বপূর্ণ কি কি বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত ধরন, বলছে প্রজেক্টিভ। উদ্দেশ্য কি না, ব্যক্তির অবচেতন বা মানসিক গঠন বিশ্লেষণ করা। পদ্ধতি, ব্যক্তিকে অজ্ঞাত নকশা দেখে প্রতিক্রিয়া জিজ্ঞাসা করা। ব্যবহার কি, মনোচিকিৎসা, কাউন্সেলিং, ব্যক্তিত্ব বিশ্লেষণ, রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করি। প্রতিক্রিয়া স্বাধীনতা, পরীক্ষার্থীর উত্তর একান্ত ব্যক্তিগত এবং স্বতঃস্ফূর্ত। আর বিশ্লেষণ কৌশল, মূলগত গুণগত বিশ্লেষণ এবং আধুনিকভাবে পরিমাণগত ও গুণগত, দুটো বিষয় কিন্তু এখানে প্রাধান্য পেয়েছে। এবার আমরা দেখব এই অভিক্ষার কিছু কিছু সুবিধা কী কী রয়েছে। প্রথমত কি, অবচেতন মানসিকতা আবিষ্কারে কার্যকর, অর্থাৎ অবচেতন মনে ব্যক্তির কী কী ধরনের ঘটনা বা বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আবিষ্কার করতে পারছি। রোগীর প্রতিরোধ ভেঙে সত্য প্রকাশে সহায়তা করে। আর কি বলেছে, চিকিৎসা পরিকল্পনা নির্মাণে সাহায্য করে। মনস্তাত্ত্বিক রোগ নির্ণয়ে শক্তিশালী সহায়ক উপকরণ হিসেবেই কিন্তু এই অভিক্ষা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও এই অভিক্ষার কিছু সীমাবদ্ধতা রয়েছে, যে সীমাবদ্ধতাগুলো আমাদের সামনে উপস্থিত। প্রথমত কি বলছে, ব্যাখ্যার বিষয়গততা অর্থাৎ সাবজেক্টিভিটি। বলছে বিশ্লেষণ অনেক সময় ব্যক্তি নির্ভর হয়ে পড়ে। স্বাভাবিকভাবে দেখো, কোনো অভিক্ষা যখন প্রয়োগ করা হচ্ছে, এই অভিক্ষার যে বিষয়বস্তু, সে কী ভাবছে, সে কী দেখছে, তার কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন উপস্থাপন করা হয়। অর্থাৎ তাকে বলা হয় যে এটা কি মনে হয় তোমার, তাহলে বা কোন অংশটিকে দেখে তোমার এমন মনে হলো, এইটা ব্যক্তির নিজস্ব ব্যাপার। এইখানে কিন্তু আর এই মানে যেটাকে আমরা বলি যে জেনারেলাইজ আমরা করতে পারছি না। ফলস্বরূপ কি, এখানে কিন্তু অনেকটা ব্যক্তি নির্ভর হয়ে যায়। সেই জন্য অভিক্ষার প্রকৃত উদ্দেশ্য কিন্তু অনেক সময় আমাদের থেকে দূরে চলে যায়। এরপর কিছু বিশ্লেষকের দক্ষতার উপর নির্ভরশীল। অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ ছাড়া বিশ্লেষণ ভুল হতে পারে। স্বাভাবিকভাবে আমি যে বিষয়টা একটু আগে বললাম, কাল সংস্থান সাপেক্ষ। বলছে প্রতিটি কার্ডের প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে যথেষ্ট সময় লাগে। আর কি, সংস্কৃতি নির্ভর প্রতিক্রিয়া। বলছে ভিন্ন সংস্কৃতির মানুষের ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া হবে। অবশ্যই যখন তোমার সামনে কোনো রকমভাবে এরকমভাবে কার্ডে তার বিভিন্ন রকমভাবে আকার আকৃতি বা ছবির যে সিমটম তুলে ধরা হবে বা ছবির আকৃতি তুলে ধরা হবে, আমি যে ফ্যামিলি থেকে, যে কালচার থেকে, যে সমাজ থেকে বিলং করছি, সেই অনুসারে কিন্তু আমার চিন্তাভাবনা মাথার মধ্যে ফার্স্ট গ্রো করবে। ফলস্বরূপ কী হবে, এখানে কিন্তু একটি সংস্কৃতি বা কালচারের কিন্তু একটা প্রভাব থেকে যাচ্ছে। তো সেই দিক থেকেও আমাদের কিছু ত্রুটি রয়ে থাকবে, সেই বিষয়টাও কিন্তু আমাদেরকে যত্ন সহকারে ওটাকে ওর মধ্যে থেকে আলাদা করতে হবে। উপসংহারে আমরা পৌঁছে গিয়েছি। বলছে রর্সা ইঙ্ক ব্লট অভিক্ষা একটি যুগান্তকারী প্রজেক্টিভ অভিক্ষা, যা ব্যক্তিগত মূল্যায়নের ক্ষেত্রে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে। এর মাধ্যমে ব্যক্তির অবচেতন ভাবনা, আবেগ, ভয়, কামনা, সংঘাত ইত্যাদি সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। এটি আধুনিক মনস্তত্ত্ব, মনোচিকিৎসায় বহুল ব্যবহৃত এবং গবেষণাভিত্তিক কার্যকরী অভিক্ষা হিসেবে বিবেচিত হয়েছে। তাহলে বুঝতে পারলে এই যে অভিক্ষা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আমাদের এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তাই বিষয়বস্তু ভালো করে বোঝো, বারে করে বিষয় বোঝার চেষ্টা করো, কারণ এই বিষয় যত ভালো করে বুঝবে ততই কিন্তু তোমরা সমস্ত ধরনের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে পারবে। আশা করি আমি তোমাদের সামনে এই যে অভিক্ষা
যতটা সম্ভব সংক্ষিপ্তকারে এবং সহজ সরলভাবে বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমি তোমাদের সামনে নিয়ে আসবো।